মেয়ের অস্থিরতা অনুভব করে রুবায়াত বার কয়েক জিজ্ঞাসা করেছে। সুখ দুদিকে মাথা নেড়ে কিছু নয় উত্তর করেছে প্রতিবার। চোখের তারায় ভাসে বাহিরে সেই পীড়াদায়ক দৃশ্যপট। ঘৃণায় মন কুঁকড়ে আসে। এমন নিকৃষ্ট মানুষগুলো পৃথিবীতে এত দাপটের সাথে শ্বাস নেয় কি করে? গলা শুকিয়ে এলো সুখের। বর্ণর প্রথম খুশিতেই চোখের কোটর ফেটে রক্ত ছুটে এসেছিল গলগলিয়ে। ব্লিড যে হবে এতে কোনো সন্দেহ নেই। হসপিটালের পর পুলিশ কেস করলে বর্ণকে ধরে নিয়ে যাবে না জেলে? ছেলেটার পরবর্তী অবস্থা তো একেবারেই নাজুক হয়ে গিয়েছিল। সঠিক সময়ে চিকিৎসা না পেলে যা তা ঘটে যাবে। আর ওই মুখোশের আড়ালে লোকগুলো ছেলেটাকে নিয়ে কোথায় গেল? পরবর্তীতে সুখের মস্তিষ্কের আলো গোছে চিন্তাগুলো নিমেষেই ফারার হয়ে গেল আরেকটি দৃশ্য মনে পড়তেই। সে তখন বর্ণর বুকে বাহু জোরে আবদ্ধ ছিল। হৃদযন্ত্রের নিকটে, খুব নিকটে। মুখটা ফ্যাকাশে হয়ে আসে অচিরেই। এখন নিশ্চয়ই ওটা নিয়ে মজা লুটবে অসভ্য মানুষটা। প্রায় 2 শতাধিক চিত্রশিল্পীর টপ টেনে নিজের নাম শুনে সুখ স্তব্ধ, অবাক, বিস্ময়, আশ্চর্যে প্রতিক্রিয়া হারিয়েছে। ঠিক বিশ্বাস হচ্ছে না এত অল্প সময়ে এও সম্ভব। এও এত সম্মান পাওয়ার আদৌ যোগ্য সে? বর্ণদূর আধার নীল থেকে দেখেছিল তার অব্যক্ত উচ্ছ্বাস। ঠোঁট এলিয়ে হাসল সে। উপস্থাপকের হিমশিম অবস্থা। ভদ্রলোক গত 3 দিন আগে স্পষ্ট দেখেছিল লিস্টে ফারিস্তা সুবহান সুখ নামটা 8 নম্বরে ছিল, কিন্তু এখন 1 নম্বরে। পাল্টে দিল কেউ? নাকি তার দেখার ভুল ছিল? নিজের ওপর নিজেই সন্দিহান তিনি। প্রথমেই তার নাম শুনে আরেক দফা চমকালো সুখ। অস্থিরতায় সর্বাঙ্গ কেঁপে অদ্ভুত অনুভূতি হচ্ছিল। স্টেজে প্রধান অতিথির হাত থেকে অ্যাওয়ার্ড নিল। মুহূর্তে করতালিতে মুখরিত হয়ে ওঠে দর্শকের। উপস্থাপক লেকচার স্ট্যান্ড থেকে সাহসে বললেন, মিসেস ফারিস্তা সুবহান সুখ, আপনার সেই সফলতার গল্প শুনতে চাই। এত দূর পথ চলার অনুপ্রেরণা কে ছিল? আপনার মনোবল শক্তি করার ক্রেডিট কাকে দিবেন? কপাল কুঞ্চিত হলো সুখের। মিস থেকে মিসেস হলো কখন? ফর্মে তো আনম্যারিড ছিল। কেউ একজন হাতে মাইক্রোফোন দিয়ে যায়। তার বক্তব্য শুনতে দর্শক অধীর আগ্রহে যে অস্বস্তিতে জড়সড় হয়ে দাঁড়িয়ে সুখ। কথা বলবে কিভাবে? আর্ট গ্যালারিতে প্রতিবার যে ভদ্রলোকের সাথে কথা আদান প্রদান হয়েছে ওনাকেও দেখা যাচ্ছে না। তিনি কি জানতেন না বিষয়টি? তবে বলে দেয়নি যে। এখন কি করবে সুখ? এক সমাবেশ অপমান গায়ে মাখবে, যা চিরজীবন কলঙ্কের মতো লেপ্টে হবে স্মৃতির পাতায়। মাথা তুলে সুখ ইশারায় জানিয়ে দেবে সে কথা বলতে অক্ষম। মায়েরা তখন অন্ধকার আকাশপানে মুখ বাড়িয়ে ছাদের কিনারে রেলিং ধরে দাঁড়িয়ে, চোখের কৌটা অশ্রুতে পূর্ণ। বিশেষ কোনো কারণ নেই। আগাম বার্তা ছাড়াই একাকী থাকলে এভাবে অশ্রুরা এসে ভিড় জমায় চোখে। জোরে ধমক দিয়েও তাদের আটকে রাখা যায় না। কাঁদছেন? মায়েরা চমকে ওঠে। অশ্রু দেখাতে চায় না সে। অনত্র মুখ ঘুরিয়ে চোখ মুছে পাশে ঘাট বাঁকিয়ে তাকায়। ভ্রু সংকুচিত করে গম্ভীর মুখে জিজ্ঞাসা করে, তুমি এখানে? আপনাকে নিচে কোথাও না পেয়ে গন্ধ শুকতে শুকতে চলে এলাম। মৃদু হাসলো জেসি। খানিক সময় নীরবে কেটে গেল। এরপর আবারও বলল, ওনার মতো আপনিও কি আমায় অপছন্দ করেন? সহজ সরল প্রশ্ন। মায়েরা ঠোঁটে ঠোঁট চেপে শান্ত চোখেই তাকালো। জিসান অনুরোধ করেছিল বিয়ের দিন জেসিকে যেন যেন না জানানো হয়। মেহরাবের সাথে জেসির নয় বরং সুখের বিয়ে হওয়ার কথা ছিল। মায়েরা অবিশ্বাস্য চোখে চেয়েছিল সেদিন। একে তো ঠকিয়েছে তাদের, উপরন্তু অনুরোধ করছে যেন। যখন তাকে জিজ্ঞাসা করা হলো, যাদের ঠকিয়েছেন তাদের কাছে আবার অনুরোধ পেশ মনে হচ্ছে না? এর প্রতিশোধ চাইলে আমরা জেসি মেয়েটার ওপর নিতে পারি। একা ছেড়ে দিচ্ছেন আমাদের সাথে। একবারও মনে হচ্ছে না আমরা ওর ওপর নির্যাতন করতে পারি? পর্ণ হেসেছিল ঠোঁট এলিয়ে। বলে, এমন কিছু হওয়ার সম্ভাবনা নেই বলেই তো জেসির জীবনসঙ্গী হিসেবে ডক্টরকেই সিলেক্ট করা হয়েছে। এছাড়া ভরসা আছে আপনার উপর মিসেস মায়রা। মাত্র যা বললেন এমন কিছুই জেসির সাথে হবে না, তার গ্যারান্টি দিয়ে দিলাম এখনই। মায়েরা ফোঁস করে শ্বাস ছাড়ে। আজব ব্যাপার তো। সত্যিই জেসির ওপর রাক্ষোভ কাজ করছে না কোনো কেন যেন। অবশ্য প্রথম থেকেই তার সামনে মায়েরা যথেষ্ট গম্ভীর এবং কঠোর।
কিন্তু মেয়েটার ফর্সা কোমল মুখশ্রীর বাঁকানো দূর ঠোঁটের হাসি ফুটিয়ে তাকাতেই কেন যেন খুব কঠিন থাকতে পারছে না। জানতে চাইল, মেহেরাবের সাথে তোমার বিয়ের কথা কখন আর কিভাবে হলো? জেসি খানিক নিকট ঘেঁষে এলো, চোখ পাকিয়ে ফিসফিস করে। অ্যাকচুয়ালি ভাইয়া ফোনে কারোর সাথে কথা বলছিল, তখন হাতে আপনার ভাইয়ের ফটো ছিল, বিয়ে সম্পর্কে কিছু বলছিল। আমি ভাইয়ার রুমে কফি নিয়ে গেলে ফটোটা দেখতে পাই, আর প্রথম দেখাতেই লজ্জায় চোখ ঢেকে নিল ওড়নায়। মায়েরা হতভম্ব গলায় বলল, ভাইকে সরাসরি বলেছ মেহেরাবকে তোমার পছন্দ হয়েছে? অন্য কোথাও পাত্রী দেখার কি প্রয়োজন? তুমি তো আছোই, এমন কিছু? ওপর নিচ মাথা ঝাঁকায় জেসি। মায়েরার কপালে হাত, প্রলম্বিত দম ছেড়ে বিড়বিড় করে। ডেঞ্জারাস। এরপর স্বভাবতই গম্ভীর গলায় বলল, আমার ভাইও মেনে নিল? ধমকায়নি, নিষেধ শাসন কিচ্ছু করেনি? হঠাৎ জেসির মুখাভঙ্গি পাল্টে এলো। কোমল চোখে মৃদু হাসলো, আকাশের দিকে হাত বাড়িয়ে তারাদের লক্ষ্য করেই বলল, আমি যদি কখনো ভাইয়াকে ব্যাস এমনিতেই কথার কথায় মুখ ফসকে বলে ফেলি ওই তারাটা আমার ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে, নিঃসন্দেহে এটা অসম্ভব জেনেও আমার ভাইয়া শেষ চেষ্টা করে দেখবে। সেখানে এটা তো বিয়ে। এতটা জানতে মেহেরাবের সম্পর্কে? সে যদি বখাটে চরিত্রহীন হয়? আমার ভাইয়া এমন খারাপ মানুষের সান্নিধ্যে কখনোই যাবেই না। ভাইয়ের প্রতি এতটা বিশ্বাস? তৎক্ষণাৎ জবাব দেয় না জেসি। একটু সময় নিয়ে ঠোঁটে হাসি রেখা টেনেই বলল, আমাদের বাবা মা নেই জানেন। মায়েরা ভ্রু তুলে যায়। হুহ, শুনেছিলাম। আমার মা বাবার কিন্তু স্বাভাবিক মৃত্যু ঘটেনি, নির্মম মৃত্যু দেওয়া হয়েছিল তাদের। মহলে আগুন ধরে দিয়েছিল কেউ বা কারা। চমকে তাকালো মায়েরা, মুখ থেকে ছিটকে আসে। মৃত্যু দেওয়ার হয়েছিল অপরাধ। জেসির দৃষ্টি অদৃশ্যে রাতের আকাশ নিকষ কালো। চাঁদের রেলিংয়ে হাত চেপে কাজ ঝাঁকিয়ে সে বলল, জানি না কি ছিল তাদের অপরাধ, ভাইয়া বেশি কিছু বলেনি। ওটা গ্রামের বাড়ি, দাদুর আমলের জমিদার মহল ছিল নাকি। আমার বয়স তখন 5 মাস। একদিন রাতে সবাই গভীর ঘুমে, রাতের আধারে চারপাশ থেকে হঠাৎ দাও দাও করে জ্বলে উঠল আগুন। দাদু, দিদা, বাবা, মা, কাকি, কাকু আরও অনেকের চিৎকার একটু বাঁচার। বাড়ির প্রতিটি দরজা জানলা বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়, যাতে ভেতরের কেউ চাইলেও বাইরে বের হতে না পারে। মায়ের শাড়িতে নাকি আগুন ধরে গিয়েছিল প্রায়। ধোঁয়ায় শ্বাসকষ্ট, হাতে গায়ে জ্বলন্ত আগুনের ফোসকা নিয়ে বাড়ির পেছনের একটা কাচের ছোট্ট জানালা ভেঙে ভাইয়াকে বের করে দিয়ে তার হাতে আমায় তুলে দিয়েছিল। বলেছিল, পালা খোকা, এই গ্রাম থেকে বহুদূরে, বোনকে দেখে রাখিস, খুব আদরে জড়িয়ে রাখিস বুকে। চোখের কোটর ভরে এলো জেসির কণ্ঠ ধরে আসে। টুপটাপ অশ্রু গড়িয়ে পড়ে। মায়েরা স্তব্ধ, কৌতূহল জাগে। তারপর কি হলো? মায়ের আদেশ মতোই ভাইয়া শহরে চলে এলো, প্রাণপণে ছুটে দৌড়ে। ভাইয়ার তখন 15 কি 16 বছরের। পরিবার, আত্মীয় স্বজন কেউ নেই পাশে। পেটে ক্ষুধা, দুর্বল শরীর নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ালো 3 দিনের বেশি। একটু জিরিয়ে নেয় জেসি, এরপর আবারও বলে, পৃথিবীর মানুষগুলো বড্ড নিষ্ঠুর। হাত পেতেও দুমুঠো খাবার পাইনি ভাইয়া। খিদের জ্বালায় আমি বেশি কাঁদছিলাম দেখে মুখে কাপড় গুজে দিয়েছিল যেন শব্দ বেশি না আসে। পানি খেয়েই কেটে গেল আরও 2 দিন। এরপর ভুবনের রাত নেমে এলো রীতিমতো। থাকার জায়গা নেই, ফুটপাতেই আমার বুকে জড়িয়ে বসে রইল ভাইয়া। হঠাৎ কুকুরের ডাকে ভয় পেয়ে ছুটতে শুরু করে সেদিকে যেদিকে 2 চোখ যায়। ছুটতে ছুটতে ভাইয়ার সাথে ধাক্কা লেগে গেল তারই বয়সী একজনের। জানেন কে ছিল সে? এই পর্যায়ে জেসির অশ্রুসিক্ত চোখে হাসে। মায়েরা জানতে চায়, কে? আমার হিরো। হিরো? উনি কে? আশফিয়ান বর্ণ। রকস্টার? হিরো। সেদিন ভয়ে জড়সড় আমাদের শহরে আসার গল্প শুনল। এই প্রথম কেউ আগ্রহ ভরে শুনল আমাদের গল্প। এরপর দুজনকে একটা বস্তিতে নিয়ে গেল। ওই বস্তিতে তার পরিচিত একজন বুড়িমা একা একা থাকতো ওনার কাছে। এরপর নিজের টিফিনের জমানো টাকা থেকে আমাদের পেট ভরে খাওয়ালো। মাথা গোজার ঠাঁই হয়ে গেল কোনো রকম। চুপ হয়ে গেল সে। হাতের উল্টো পিঠে চোখ মুছে আসে। মায়েরার দিকে তাকাই, গম্ভীর মুখটা ফ্যাকাশে দেখাচ্ছে। পাপড়ি ভেজা, তার সাথে সাথে নিজেও অস্ত্র বিসর্জন দিয়েছে হয়তো। এখন মুছে ফেলেছে, কিন্তু গল্প এখনো শেষ হয়নি। মায়েরা প্রশ্ন করলো, তারপর কি হলো? তারপর
দুমুঠো খেয়ে জীবন তো বাঁচিয়ে রাখতে হবে। ভাইয়া দিনমজুরের কাজ শুরু করে। ইট ভাঙচুর, সিমেন্ট কাঁধে তোলা, লাকড়ির গাছা মাথায় নেওয়া, আরও কঠিন কঠিন কাজ। নাজুক হাত দুটোর কি নাজেহাল অবস্থা হতো তখন। এক গ্লাস পানি ঢেলে না খাওয়া ছেলেটাও জেসি প্রলম্বিত দম ছেড়েই বলে, কাজ করার সময় আমায় একা ছাড়েনি কখনো। মায়ের আদেশ ছিল তো বনুকে দেখে রাখতে। আমায় পাশে শুয়ে রেখে ভাইয়া কাজগুলো করত, হোক রোদ হোক বা বৃষ্টি। মাঝে মাঝে হিরো এসে দেখে যেত আমাদের। একদিন ভাইয়াকে স্কুলে ভর্তি হতে বলল। এমনিতেই পেটে খাবার জোটে না, তার ওপর পড়ালেখা। এর কিছুদিন পর হিরো তার বাবার পকেট থেকে টাকা এনে ভাইয়াকে নিজের স্কুলে ভর্তি করিয়ে দিল। সেবার কোনো অজুহাত শুনল না। প্রাইভেট পড়ার টাকা ছিল না, তাই হিরো যা পড়তো সেটা এসে আবার ভাইয়াকে পড়াতো। অপরিচিত, অজানা, অচেনা কোনো মানুষের জন্য এতটুকু ত্যাগ কে করে এই শহরে বা করবে? আমার হিরো করেছিল সেই দিন। এরপর বড় হতে লাগলাম ভাই বোন দুজনে। ভাইয়া আমাকে চোখের আড়াল হতে দিত না, খুব একটা প্রয়োজন ছাড়া। ভাই কলেজে ওঠার পর টিউশনি শুরু করে। বস্তি থেকে একটা ছোটোখাটো অল্প দামের বাড়িতে উঠলাম দুজন। ততদিন বস্তির ওই বুড়িমাও দুনিয়া ছেড়ে বিদায় নিল। দিন চলতে চলতে ভাইয়া ভার্সিটিতে উত্তীর্ণ হলো। হঠাৎ একদিন থেমে যায় জেসি। অনেক কিছুই ঘটে গেল। এরপর হঠাৎ অনেক কিছু জেসি ব্যাখ্যা করলো না। মায়েরার কৌতূহল চোখ প্রত্যক্ষ করে শুধু বলল, ভাগ্যের পাশা পাল্টে গেল। এই শহরের অলিগলি ঘুরে সেদিন যে ভাইয়া এক মুঠো ভাত পায়নি, আজ সে প্রতিদিন এমন হাজারো জনকে খাওয়ানোর সামর্থ্য রাখে। কিছুক্ষণ নীরবতা। জেসি ফের বলে, যেই ভাইয়া আমাকে সেই ছোট্ট শিশুটি থেকে নিজের হাতে আদর যত্নে এই আমিকে তৈরি করেছে, তার উপর বিশ্বাস রাখবো না? জানেন, এই পৃথিবীতে আমার কেবল দুটো চাহিদা। মায়েরা শুনেছিল, নিঃশব্দে মুখ খুলল। ব্যাস দুটো? হ্যাঁ, একটা আমার ভাইয়াকে পৃথিবীর সবচেয়ে সুখী দেখা, অন্যটা ভালোবাসা কুড়াতে। আমি চাই আমার আশেপাশে যারা থাকবে তাদের হাসি খুশি রাখতে, বিনিময়ে তাদের ঝুলি থেকে অল্প বিস্তর আদল ভালোবাসা কুড়িয়ে নিতে। দিবেন আমাকে একটুখানি ভালোবাসা? আমি না বড্ড ভালোবাসার কাঙাল। প্রচণ্ড কাতর শোনালো তার স্বর। চোখ চকচক করে উঠল। মায়েরার কি হলো কে জানে। হাত তুলে জেসির গাল ছুঁয়ে দেয়। হুটহাট যেমন হাসতে পারো তেমন কাঁদাতেও পারো দেখছি। কাঁদাতেও পারি। ভাই কখন এলি? মায়েরার দৃষ্টি অনুসরণ করে জেসিও সিঁড়ির দিকে তাকায়। দুহাতে কফির মগ চেপে মেহেরাব দাঁড়িয়ে এগিয়ে এলো হাস্যহীন মুখে। ফাঁকে জবাবটা দিয়ে দিল, এলাম খানিক আগে। না বলে কয়ে কান পেতে অন্যের কথা শুনছিলেন? প্রশ্নটি করতে জিভখানা শ্বশুরি দিচ্ছিল জেসিকে, তবে দমিয়ে নিল নিজেকে। মেহরাব দুজনের কাছাকাছি এসে মগ হাতে স্থির দাঁড়িয়ে রইল। একটা নিজের জন্য, অপরটা বোনের জন্য এনেছিল, কিন্তু এখানে তো তিনজন উপস্থিত। ভাইয়ের অস্বস্তি বুঝতে পেরে মায়েরা তড়িঘড়ি করে ওঠে। আমি যাই, মীরাব ঘুম থেকে উঠে আমাকে না পেয়ে কান্না জুড়ে দেবে। সে চলে গেল। এদের দুজনকে একা ছাড়া দরকার। বোঝাপড়া না হয় নিজেরাই করে নিক। নীরবতায় চলছে ক্ষণ। নিঃশ্বাসের শব্দটিও শোনা দুষ্কর। জেসি আর চোখে তাকায়। মেহেরাবের দৃষ্টি অন্যত্র ছিল। গলা খাকারি দিয়ে নিজেই মুখ খুলল। মেবি কফি ঠান্ডা হয়ে যাচ্ছে, একাই দুটো খাবেন? মেহেরাব রাগল না, বরং শীতল দৃষ্টিপাত করে। চাপা দীর্ঘশ্বাস ছেড়ে নজর অন্যদিকে রেখে একটা কাপ বাড়িয়ে দেয়। এতেও মেয়েটার আপত্তি। বলল ফটাফট, যদি আমাকে দেওয়ারই হয় তো এদিকে ফিরে দিন। এখন দেখে মনে হচ্ছে মনের বিরুদ্ধে গিয়েই দিচ্ছেন। বর্ণকে স্টেজে উঠতে দেখে জড়সড় হয়ে দাঁড়ায় সুখ। পুরুষটি এদিকে আসছে কেন? তাও চেহারা উন্মুক্ত রেখে দর্শকের মাঝে হই হই লেগে গেল। রকস্টার আশফিয়ান বর্ণকে আকস্মিক উপস্থিত দেখে। এটা স্বপ্ন অথবা ঘোর নয়তো। অতিথিদের সাথে চোখের ইশারায় কুশল বিনিময় করে হাতে মাইক্রোফোন নিয়ে সুখের পাশে এসে থামল বর্ণ। উৎসুক জনতার উদ্দেশ্যে বলল ঠোঁটে বরাবরের মতো প্রাণবন্ত হাসি রেখা টেনে, গাইস, দেয়ার ইজ নাথিং টু প্যানিক অ্যাবাউট। সুখের হাত মুঠোয় পুরে। শি ইজ মাই সাইলেন্ট কুইন। নাও আই উইল বি হার ভয়েস। ড্যাশ এনিওয়ান হ্যাভ এনি অবজেকশনস? স্বয়ং আশফিয়ান বর্ণ কারো কণ্ঠ হবে। এতে কারো কোনো আপত্তি থাকতে পারে? প্রশ্নই ওঠে না। অডিয়েন্স একযোগে জবাব করে, নো, কোনো আপত্তি নেই। সুখকে নিজের নিকটে টেনে আনে বর্ণ। চোখে চোখ রাখে, দৃঢ় গলায় জানায়, সুইটহার্ট, বল কি বলতে চাস?
সুখ তখনও স্তব্ধ, দর্শকের করতালি হইতে ঘোর কাটল। বর্ণ চাতক পাখির মতো তার ঠোঁটের দিকে চেয়ে ঠকিলে এরপর চোখে চোখ রেখে ভ্রু নাচায়, অর্থাৎ যা বলতে চায় তা নিশ্চিন্তে বলার ভরসা দিচ্ছে মানুষটি। আমার আব্বু আমার প্রথম অনুপ্রেরণার প্রাণকেন্দ্র। আমি বলতে পারি না এই নিয়ে অগোচরে অথবা মুখোমুখি দাঁড়িয়েও কতজন কত কি বলে দেয় অবলীলায়। এসব মোকাবেলা করে যতবার আমি ভেঙে পড়েছি, ঠিক ততবারই কাঁধে ভরসার হাত রেখেছে আমার আব্বু। মাথায় হাত বুলিয়ে এই দুর্বলতাকে পিষ্ট করে সামনে এগিয়ে যেতে সাহস জুগিয়েছে। কপালে চুমু এঁকে যারা আমাকে ভালোবাসে, তাদের জন্য বাঁচতে শেখার অনুপ্রেরণা দৃঢ় করেছে আমার আম্মু। আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুজন মানুষ। সুখ ঠোঁটে বলছে আর শব্দগুলো কণ্ঠ ফুঁড়ে উচ্চারণ হচ্ছে বর্ণর। রুবায়াতের চোখে অশ্রু, ঠোঁটে হাসি। তামির শিকদারের হাতে হাত রাখলেন প্রফুল্ল চিত্তে। চারপাশে গুঞ্জন ওঠে বর্ণর কণ্ঠ থেকে, পরবর্তীতে ছিটকে আসা বাক্য কর্ণকুহর হতেই। আমার প্রাণের চেয়েও প্রিয় যেজন আমার স্বামীর আসফিয়ান বর্ণ, আমার প্রিয়দের শীর্ষে যার অবস্থান, আমার শখের পুরুষ। দর্শকের সাথে সাথে সুখ নিজেও স্তম্ভিত, ঠোঁটে হাত রাখে আনমনে। সে তো এসব কিছুই বলেনি। লোকটা নিজের নামে সাফাই গিয়েই চলেছে। ধোঁকাবাজ, মিথ্যাবাদী। হাত বাড়িয়ে মুখটা চেপে ধরতে গিয়েও অবস্থানের কথা ভেবে দমে গেল। সুখ সত্যি এসব বলেছে নাকি গো? তামির সাহেব গলা খাকারি দিয়ে কাঁপতে হাত ঘষে, কপালে হাত ঘষে গম্ভীর গলায় বললেন, কি জানে, পাশে পাজিটাকে দেখছো না? পেইন্টিং নিয়ে 1 বছর আগে থেকে কাজ শুরু হয়েছিল সুখের। আব্বুর সাথে মিলে গোপনে। হঠাৎ একদিন হুটহাট সকলকে সারপ্রাইজ দিয়ে তাক লাগিয়ে দিতে চেয়েছিল সে। আজ তা পূর্ণ হলো। এসব সহ আরও অনেক কিছুই সুখের হয়ে মঞ্চে বলেছে বর্ণ, অনেক ধৈর্য সহকারে। যাওয়ার সময় সুখে বর্ণর গাড়িতে চড়তে হলো। লোকটাই বাধ্য করেছে। মনের কথাগুলো সবার সামনে কথার মাধ্যমে উপস্থাপন করার জন্য একটা ধন্যবাদ কলা অব্দি এসেছিল, কিন্তু মাঝখানে নিজের নামে নিজেই যে সাফাই দিল, তাই কোনো ধন্যবাদ পাওনা নেই আসফিয়ান বর্ণর। দুচোখ খিচে রেলিং শক্ত করে ধরল সুখ। কানের কাছে এখনো বাজছে বর্ণর কথাগুলো। আমি তোর শব্দ হব, ব্যাস তুই আমার কণ্ঠস্বর হয়ে যা সুইটহার্ট। কথা দিচ্ছি, দ্বিতীয়বার কখনো দুঃখ দেব না, অন্য কাউকেও আঘাত করার দুঃসাহস দেখাতে দেব না। এই দেখ, কান ধরেছি, প্রথমবার শেষবারের মতো মাফ করে দে ফুল, আমি ভালোবাসতে শিখে গেছি। ঘামছে সুখ থরথর করে। বারংবার কথাগুলো কানের গোড়ায় কেউ যেন চিৎকার করে বলে চলেছে। অতিষ্ঠ করে তুলেছে তাকে। চোখ চিকচিক করে ওঠে। দুহাতে কান চেপে ধরে সুখ চোখ খিঁচল পুনর্বার। অসহ্যকর এক যন্ত্রণা বয়ে যাচ্ছে হৃদয়ে। তখনই পিছু থেকে ডাক ছুটে আসে। থেকে থেকে বন্য প্রাণীদের আত্মা কাঁপানো ডাক ভেসে আসছে, অথচ কোনো প্রাণীর অস্তিত্ব মাত্র নেই। চকচকে আধার কক্ষ, কুচকুচে কালো কাজ ঘেরা চার দেয়ালের স্ক্রিনে ধূসর কালো মনির 4টি চোখ একত্রে মেলে আছে। দৃশ্যটি দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি গা শিউরে ওঠে। চোখের গহীনে রেটিনায় ইংরেজি অক্ষরে 2টো শব্দ, আই গ্যাং। প্রাণের ভয়ে হিম ধরে আসা অসার দেহ, বা চোখে কোনো রকম রক্ত বন্ধ হওয়ার উপযোগী ব্যান্ডেজ। তবু লাল তরল ছুঁয়ে ছুঁয়ে পড়ছে। নাক থেকে রক্তের রেখা ঠোঁটের কোণে বেয়ে থুতনিতে তলদেশে গিয়ে ঠেকছে। দাঁতের গোড়া প্রায় নড়বড়ে। এমন নিষ্ঠুর যন্ত্রণা সহ্য ক্ষমতা লোপ পেয়েছে, জ্ঞান হারিয়েছে সজীব। পুনরায় জাগ্রত করার আয়োজন চলল। অতঃপর নিভু নিভু প্রদীপের মতো ক্ষীণ শক্তিতে ফের ডান চোখ মেলে। যদিও মেলতে সে চায়নি, বাধ্য করা হয়েছে। ডান চোখটা এখনো অক্ষত। কারণ আছে বারণ সত্ত্বেও যে হাত ফুলের দিকে বাড়ানোর দুঃসাহস দেখিয়েছে, সেই হাতের কেমন পরিণতি হবে সেটা তো নিজ চোখে দেখতে হবে, নয়তো মজা আসবে না। বনর চোখ দুটো ভয়ানক রক্তিম। সজীবের সামনে চেয়ারে বসে আছে, এক দৃষ্টিতে তার দিকে চেয়ে। চাহনি কেমন অদ্ভুত, প্রাণ ছলকে ওঠা দৃষ্টিপাত। ক্ষণে ক্ষণে ঘাড় চুলকে কি যেন বিড়বিড় করছে। অস্থির হাত দুটো মাথায় চালিয়ে চুল খামচে ধরছে। সজীব নিঃশ্বাসটাও নিচ্ছে অত্যন্ত ধীরে, শব্দ যেন আশেপাশে ছড়িয়ে না পড়ে। কেননা সামনে থাকা হিংস্র মানব বলে দিয়েছে তার একটা উত্তর শব্দ যদি আসফিয়ান বর্ণর কানে পৌঁছায়, তবে
শ্বাস ছাড়ার জন্য নলিটাও আর থাকবে না। প্রাণের ভয় কার না থাকে? যত দুঃখ হোক হোক, যত অসহ্যকর যন্ত্রণা, দাঁতে দাঁত চেপে নিশ্চুপ ফেলে রয় ছেলেটা। ক্ষমা চেয়েছে নিজের ভুলের, পায়ে পর্যন্ত পড়তে নিয়েছিল, কিন্তু সে যে বড্ড দেরি করে ফেলেছে। ফসফরাস একটি রাসায়নিক মৌল, প্রতীক পি, পারমাণবিক সংখ্যা 15, অত্যন্ত দাহ এবং বিষাক্ত। কক্ষের একদিক থেকে হিড়হিড়ে হাওয়া বয়ে আসছে। অন্ধকারে এর সঠিক উৎস খুঁজে পাওয়া দায়। হাওয়ার মুখোমুখি করে সাদা দেখতে অধাতব পদার্থগুলো সজীবের হাতের ছোঁয়াতেই আগুনে পুরের মতো ধোঁয়া উঠে ঝলসাতে শুরু করে। খানিক পরে সে কি যন্ত্রণা! গলা কাটা মুরগির মতো ঝটপট করে উঠল ছেলেটা। অস্ফুট স্বরে গঙিয়ে ওঠে, একটু বাঁচার তৃষ্ণার্ত, ছুটে পালাতে চাই, কিন্তু শক্তি, সামর্থ্য, সাহস কোনোটি আর বেঁচে নেই। তার আর্তনাদ চিৎকার ঘন জঙ্গলের মধ্যবর্তী দোতলা ভুতুরে বাড়িটির নিচতলায়, যেটা মাটির নিচে অবস্থিত। তার সাউন্ড প্রুফ চার দেয়ালেই আবদ্ধ রইল। সাক্ষী রইল কজোড়া নির্দয় পাষাণ্ড চোখ। তাদের একজন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আশফিয়ান বর্ণ। বড় শীতল চোখে চেয়ে থাকে সজীবকে তরপাতে দেখে, চক্ষু তৃপ্তি মেটাচ্ছে। ওর অপরাধ। তড়াক করে পিছু ফিরল বর্ণ। কি ধরালো তরবারির মতো ক্ষুধার চাহনি। আচমকা হাসি ফুটে উঠল অধর কোণে। কদম বাড়াতেই সামরিক বাহিনীর মতো সটান দাঁড়িয়ে থাকা ছজন কালো পোশাকধারী দুভাগ হয়ে মাঝপথে কারো দিল। বর্ণ এগিয়ে এলো। কিছু দূরে প্রায় অর্ধমৃত শরীর নিয়ে আরো একটি অস্তিত্ব টিকে আছে এই বন্ধ কক্ষে। মাথা উঁচানোর শক্তি হারিয়েছে বিধায় টেবিলে মাথা এলিয়ে রেখেছে, দৃষ্টি অদূরে যন্ত্রণাকাতর ছটফট করতে থাকা সজীবের দিকে। প্রায় অনেকক্ষণ ধরে চোখের সামনে পাশবিক নির্যাতন প্রত্যক্ষ করে ঢকিলে প্রশ্নটি করে ফেলল। হাতের গ্লাভস খুলে এগিয়ে দিতেই একজন সেগুলো নিয়ে নিল। পর্ণ ঠোঁট পাকিয়ে হেসে টেবিলে দুহাত ভর করে ঈষৎ ঝুঁকে গেল। ধূর্ত গলায় বলল টেনে টেনে, জোসেফ জোয়ারদার, ওর অপরাধ খানিকটা তোর দ্বার প্রান্তে। বারবার প্রতিবার এই পৃথিবীর মানুষকে বোঝাতে বোঝাতে আমি বিরক্ত। যেটা আমার সেটা শুধু আমারই। দ্বিতীয় কেউ ভুলেও চোখ তুলে তাকালে চোখ উপরে নেব, হাত বাড়ালে ঝলসে দেব, আর এই দুটোর সাহস দেখানোর বিনিময়ে বুক ছিঁড়ে কলিজাটা হাতে নিয়ে দেখব। চোখ চোখ শব্দ তুলল ঠোঁটে। টেবিলের বাঁ দিকে তাকাই। সেদিনে সে স্মাইলি বলটা স্থান পেয়েছে। এটা সেই বল। জোসেফের মাথায় পিস্তল ঠেকিয়ে একজন গার্ড বিশ্বাসঘাতকের ওপর বিশ্বাসঘাতকতা করে বর্ণর কবজা থেকে নিয়ে যাওয়ার পর যেটা ছুড়ে গিয়েছিল তার জন্য। অবশ্য বেশি দূর পালাতে পারেনি, এতই বুঝি সহজ ছিল। দীর্ঘ 3 বছরের পরিকল্পনা সংযোগ পিষ্ট করে হাতের মুঠো থেকে পিছলে যাওয়া এত সহজ। ধরা পড়ার পর গার্ড সারেন্ডার করার আগ মুহূর্তে সুইসাইড করেছে, বিষপান করে। স্মাইলি বলটা হাতে নিল বর্ণ। বলের গায়ে লেখাগুলো পড়ল চোখ পাকিয়ে। কপালের দুপাশে শিরা ফেপে উঠেছিল তখন, তবু ঠোঁটের হাসি কমে না। যে কোনো পরিস্থিতিতে আশফিয়ান বর্ণ ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে তুলতে বেশ পটু। বলটা ফ্লোরে ছুটতেই বাড়ি খেয়ে পুনরায় বর্ণর হাতের দিকে প্রত্যাবর্তন হয়। বর্ণ সেটা ক্যাচ করে নিল। জোসেফ দুর্বল কণ্ঠেই বলে, আমায় কখন মারবি? যেদিন হায়াতের খাতায় তোর শেষ দিন লিখে রেখেছে স্বয়ং সৃষ্টিকর্তা। উসিলা নিশ্চয়ই তুই। দের ইজ নো ডাউট অ্যাবাউট ইট। ইয়া, ফর দ্য শিওর। মেরে ফেল আমায়। তুই যার নাম জানতে চাস তা কখনোই আমি বলবো না। সেদিন বলেছিলাম এই নরক যন্ত্রণা খানা গড়ে তুলতে আমার 4টি বছরের ধৈর্য ক্ষয় হয়েছে। তোর পাওয়ার কনসার্ট করে নিজের হাত করতেও আরও 1 বছর। কাউকে ভালোবেসে আজও আশিক হয়ে ঘুরছি। আনফর্চুনেটলি ফিডব্যাক নেগেটিভ, তবু হাল ছাড়ছি না। ছ্যা, ভাব একবার কতটা ধৈর্যশীল আমি। আই সি, তাই দেশে এত লোডশেডিং। এতদিন দেশ ও জাতির হক মেরে সব কারেন্ট নিজের বাড়িতে পুশ করে ঘুরে বেড়াচ্ছিলি পৃথিবী জুড়ে। তোকে তো বালিতে চড়ার সময় পেরিয়ে যাচ্ছে। বর্ণর কথাগুলো কানেই তুলো না যেন। জোসেফ বলল, তোর ধৈর্যশীলতার গুণগান আমাকে শোনানোর রিজন? কৈফিয়ত চাস? এটা আমার রাজ্য, যখন যা খুশি বলবো, এক্সপ্লেন করবো না। হয় বুঝে নে, নয়তো সঠিক সময়ের অপেক্ষা কর জোয়ারদার। পরবর্তী 1 মিনিটের মধ্যেই কারেন্ট শক দেওয়া হয় তাকে। জোসেফ ঢলে পড়ে রয় ওভাবেই। রুখে দাঁড়াতে শক্তি নেই। এর অর্থ এমন যন্ত্রণা নিতে নিতে যেদিন শরীর হার মেনে নেবে
কণ্ঠনালী শুকিয়ে চৌচির হবে, প্রাণ পাখি চিরদিনের জন্য উড়ে যাওয়ার জগার হবে। সেদিন নিশ্চয়ই সে মুখ খুলবে। বর্ণ যা ইনফরমেশন চাই সব হর করে বলেও দেবে। আর আশফিয়ান বর্ণ ততদিন পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করবে। কিছু কিছু ক্ষেত্রে সে যেমন অধৈর্য উগ্র, তেমনি আবার কিছু ক্ষেত্রে ধৈর্য ধরতে প্রচণ্ড ভালোবাসে। ওই যে বলে সবরে মাহফলে। সুখ, এই সুখ। তোফার ঘুমো ঘুমো স্বর। সুখ চমকে ওঠে, তড়িঘড়ি চোখ মুছে ব্যালকনি থেকে রুমে প্রবেশ করে। দ্বার অল্প ভিড়িয়ে রাখা, অনুমতি ব্যতীত প্রবেশ নিষেধ। সুতরাং তোফা বাহিরে দাঁড়িয়ে ঘুম নুয়ে পড়তে চাইছে। সুখ এগিয়ে আসতেই বলল, তোকে রাত জাগতে নিষেধ করেছে, ঘুমিয়ে যা। বিহ্বল চেয়ে থাকে সুখ। এরপর জানতে চাই ইশারায়, কে 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 বারণ করেছে? কে আবার? তোর প্রাণের হাজবেন্ড। বুক ধুকপুক করে ওঠে অচিরেই। বলার মতো কিছু পেল না সুখ। ঠকিলে অন্যত্র নজর সরিয়ে নেই। হাজবেন্ড অর্থ স্বামী, সৃষ্টিকর্তার পর মানুষের মধ্যে যার আসন সকলের শীর্ষে। তোফা বলল, কত মহান তোর হাজবেন্ড। দিন রাত রবের দরবারে শুকরিয়া আদায় করা উচিত তোর। মুখে স্পষ্ট অসন্তোষ। সুখ ভ্রু কুটি করে প্রশ্নাতীত তাকায়। সে ফের বলল দাঁতে দাঁত চেপে, আমার সুন্দর স্বপ্ন মজার ঘুম ভাঙিয়ে তোকে ঘুম পাড়ানি গান শোনাতে পাঠিয়েছে রে ভাইয়া, সবই কপাল। অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে সুখের। পরপর ঠোঁটে আঙুল চেপে হাসি গায়েব করে মুখটা গম্ভীর করল। তোফা চলে যেতে পা চালিয়েও হঠাৎ ঘুরে ফিরে বলল নরম গলায়, আর অশ্রু ছড়াতে নিষেধ করেছে, তুলে রাখ, সামনে নাকি প্রয়োজন হবে। বলার ফাঁকে লক্ষ্য করলো সুখের ফুলকো চোখ দুটো। খুব কেঁদেছে নিশ্চয়ই। আগ বাড়িয়ে কোনো প্রশ্ন করে না তোফা। এটা তাদের কপতির ব্যাপার। তার তৃতীয় পক্ষ হয়ে বা হাত ঢুকানো মোটেও শোভনীয় দেখাবে না। এটা পর্ণরই রুম। সেদিনের পর আর নিজের রুমে যাওয়ার সাহস করেনি। লাভের লাভ তো কিছুই হবে না তাতে। নাওটার মতো পুরুষটা ঠিকই পিছু চিপকে থাকবে। সুখ দরজাটকে ধীরে বেডে গিয়ে শুয়ে পড়ল। মস্তিষ্কে ঘুরছে তোফার বলা সে শক্তিটি। অশ্রু তুলে রাখ, সামনে প্রয়োজন হবে। কি হতে চলেছে সামনে? মানুষটা আবার কি করবে ভেবে উত্তর খুঁজে পায় না সুখ। বর্ণ ফিরল গভীর রাতে। ঘড়ির কাঁটা তখন 3টা ছাড়িয়েছে। সুখের চোখে ঘুম ছিল না, তবু চোখ বুজে ঘুমের মতো পড়ে রইল নিঃসুপ। কক্ষের আলো নেভানো হয়নি। পারফিউমের কড়া ঘ্রাণ মোমো করছে চতুর্দিক। বড় এসে তার সামনে ফ্লোরে হাঁটু ঘিরে বসলো আস্তে করে। গালে হাত রেখে ঘুমের ভাব ধরে পড়ে থাকা কোমল ফুলের দিকে তাকিয়ে রইল নিঃশাক্ত চোখে। দৃষ্টিতে ঘোর তৃষ্ণা। মুখটা ধীরে ধীরে এগিয়ে নিয়ে তপ্ত শ্বাস আশ্রে পড়ছিল সুখের কপালে। গলা শুকিয়ে আসে অচিরেই। শুষ্ক ঠোক থরথর করে কেঁপে ওঠে সুখ। চোখ খিচ মেরে থেকে দম আটকে। কি করতে যাচ্ছে লোকটা? বন ছুঁয়ে নি তাকে। ফু দিয়ে কপালে ছোট ছোট চুলগুলো উড়িয়ে দিয়েছে কেবল। এরপর গালে হাত রেখে আবারও তাকিয়ে থাকে নিষ্পলক। এক হাত বাড়িয়ে ছুঁয়ে দেয় ঠোঁটের কোণ। কেমন শ্বাসরুদ্ধকর অনুভূতি। চোখ বুঝে রাখা কষ্টকর। ভোরের আজানের ধ্বনিতে মুখরিত আশপাশ। টুপ করে কপাল পেয়ে চোখের কান এসে এক বিন্দু তরলের উদয় হলো। বন চোখ মেলল হুট করেই। বেডে হাত রেখে সেই হাতে মাথা ঠেকিয়ে ঘুমিয়েছিল ফুলকে দেখতে দেখতেই। অপর হাতে চোখের কার্নিশ ছুলো পানি। কিন্তু বনর চোখ শুষ্ক, কাঁদেনি সে। তবে ঠোঁট কামড়ে সামনের তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে। সুখের চোখ বন্ধ, অথচ পাপড়ি ভেজা। প্রায় অনেকক্ষণ চেয়ে থাকার মাঝে বর্ণ আচমকা ঠোঁট পাকিয়ে হাসে। হাত বাড়িয়ে সুখের ভেজা পাপড়ি ছুঁয়ে চোখের সামনে এনে শব্দ করে ঠোঁট চেপে চুমু আঁকে। তাতে মুখটা কানের গোড়ায় এনে ফিসফিস করে, লুক লাইকে শিশির ভেজা পুষ্পরানী, মাই সাইলেন্ট ফ্লাইওভার কুইন। বন্ধরত চোখের পাতা কাঁপছে সুখের। ঠোঁট এক পেশে চেয়ে থাকে বর্ণ একটানা। এরপর বলে গেল স্বতঃস্ফূর্ত ভাবে, গেট রেডি, আজ একটা গল্প শোনাবো তোকে। খানিকটা বিরতি। এরপর বলা শুরু করে, জীবনের প্রতি কখনো ইন্টারেস্টেড ছিলাম না। প্রাণের জন্য মায়া কাকে বলে ভুলেই বসেছিলাম প্রায়। কিন্তু যখন থেকে হৃদয় তোকে চাইতে লাগলো, তোকে নিজের করে নেওয়ার আকাঙ্ক্ষা যখন তীব্র থেকে তীব্রতর হতে শুরু করলো, ঠিক তখন থেকে তোকে এই বুকের খাঁচায় বাহুডোরে শক্ত করে জড়িয়ে রেখে 1000 বছর বাঁচতে লোভ জন্মিয়েছে। এ কি হয়ে গেল আমার বলতে পারিস?
সারপ্রাইজিং ইয়ার। এমন হোক আমি কখনো চাইনি। ইউ নো হোয়াট, প্রতিনিয়ত তোর প্রেমে উন্মাদ হচ্ছে আমি। ভালোবাসা, এই ভালোবাসায় এত সুখ কেন ফুল? সুখের চোখের দিকে তাকালো কমফোর্টারের উপর থেকেই ভেতরের কোমল দেহটি কম্পন নজর এড়ায় না। সুখের আঁখি পলক বন্ধ, তবু কানিস ভিজে উঠছে। বর্ণ ফের বলে,